আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন অজ্ঞান হয়ে যাওয়া মানুষ খুবই দ্রুত আকাশ থেকে নিচে পড়ছে। তখনই হঠাৎ করে লোকটার আবার জ্ঞান ফিরে আসে, আর সেই মানুষটা নিজেকে বাতাসের মধ্যে দিয়ে নিচের মাটির দিকে যেতে দেখে তাড়াতাড়ি নিজের প্যারাশুট খোলার চেষ্টা করে, কিন্তু তার প্যারাশুটটা খোলে না। আর ঠিক যখনই সে মাটির অনেক কাছাকাছি চলে আসে, তখনই হঠাৎ করে স্বয়ংক্রিয়ভাবে তার প্যারাশুটটা খুলে যায়, যার ফলে তার নিচে পড়ার গতি অনেকটা কমে যায় এবং ওই লোকটা গাছের সঙ্গে ধাক্কা খেতে খেতে নিচে মাটিতে গিয়ে পড়ে আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সৌভাগ্যক্রমে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার কারণে তার প্রাণ বেঁচে যায়। তো কিছুক্ষণ পরে ওই লোকটার জ্ঞান ফিরে আসে এবং আমরা জানতে পারি এই লোকটার আসল নাম রয়েস। তো জ্ঞান ফেরার পরে রয়েস দেখতে পায় যে এখানে চারিদিকে ঘন জঙ্গল, আর সে কিছুই বুঝতে পারে না যে সে এখানে কিভাবে এসে পড়েছে। এখন রয়েস কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে তার পাশে অন্য আরেকজন মানুষ প্যারাশুট নিয়ে নিরাপদে ল্যান্ডও করে ফেলে। এই লোক একজন মেক্সিকান গ্যাংস্টার ছিল যার নাম কুচিলো। আর এই গ্যাংস্টার রয়েসের দিকে তার বন্দুক তাক করে ধরে, কিন্তু রয়েস তাকে বুঝিয়ে বলে, বন্দুক নিচে করো ভাই, কারণ আমি তোমার কোনো ক্ষতি করব না, আর আমি নিজেও জানি না যে আমরা এখানে কেন আর কিভাবে এলাম। এই কথা শুনে গ্যাংস্টার বন্দুক নিচে নামাবে, ঠিক তখনই উপর থেকে অন্য আরও একজন মানুষ দ্রুত বেগে নিচে মাটিতে এসে পড়ে এবং তাদের চোখের সামনেই লোকটা খুব বাজেভাবে মারা যায়, কারণ সে তার প্যারাশুটটা খুলতেই পারেনি। এখন এই দুজন ওই লোকটার মৃতদেহের কাছে যাবার আগে হঠাৎ করে কেউ তাদের উপরে গুলি চালাতে শুরু করে, যার ফলে নিজেদেরকে বাঁচানোর জন্য এরা দুজন দ্রুত দৌড়ে পালাতে থাকে। আর এখানে রয়েস খুবই চালাকি করে গুলি চালানো লোকটার পেছন থেকে এসে তার উপরে বন্দুক তাক করে তাকে গুলি চালানো থেকে থামিয়ে দেয়। রয়েস তাকে বলে যে আমরা তোমার কোনো শত্রু নয়, বরং আমরাও তোমার মতোই এখানে এসে ফেঁসে গেছি। এই কথা শুনে সেই লোকটা, যার নাম ছিল নিকোলাই, সে শান্ত হয়ে যায় আর রয়েসকে বলে যে দেখো, আমি যুদ্ধ করছিলাম, কিন্তু হঠাৎ করে কেউ আমাকে অজ্ঞান করে দেয়, আর যখন আমার চোখ খোলে তখন আমি এখানে এসেছিলাম। আমার মনে হয়েছিল যে তোমরা হয়তো আমার শত্রু, তাই আমি তোমাদের উপরে গুলি চালাই। যেহেতু তোমরা আমার শত্রু নও, তাহলে তোমরা কি জানো এখানে আমরা কিভাবে এলাম? তখন এই তিনজন কথা বলে ঠিক করে যে আসলে তারা কেউই জানে না যে এখানে তারা এলো কিভাবে। যাই হোক, রয়েস দেখতে পায় যে সামনে থেকে একজন মেয়ে তাদের দিকে আবার বন্দুক তাক করে ধরে দাঁড়িয়ে আছে। এই মেয়েটার নাম হলো ইসাবেল, আর ইসাবেল একজন স্নাইপার ছিল। ইসাবেল এদের তিনজনের কথা শুনে ফেলে, তাই সে বুঝতে পারে যে এই তিনজনের কাছ থেকে আসলে তার কোনো বিপদ হবার নেই। তো এরপর এরা চারজন মিলে জঙ্গলের মধ্যে সামনের দিকে এগোতে শুরু করে। আর ইসাবেল বলে যে যখন আমি উপর থেকে পড়ছিলাম তখন আমি আরও কিছু মানুষকে প্যারাশুট নিয়ে নিচে ল্যান্ড করতে দেখেছি। এরা যখন জঙ্গলের সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই যে কেউ একজন তাদের পিছু নিচ্ছে। আর এই লোকটা একজন জাপানিজ ছিল যার নাম হলো হানজো। তো এবার এখানে হানজো নিজের জুতো খুলে ফেলে আর খুবই সন্তর্পণে তাদের পিছু নিতে থাকে, যাতে করে তারা তার পায়ের শব্দটাও শুনতে না পারে। তো এভাবেই সামনে হাঁটা মানুষদের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে হানজো তাদের পিছু নিচ্ছে। তো কিছুটা দূরে যাবার পরে এরা আরও দুজন মানুষের দেখা পায়, যারা নিজেদের মধ্যে মারামারি করছিল। আর এদের সবাইকে দেখে ওই দুজন নিজেদের মধ্যে মারামারিও বন্ধ করে দেয় এবং এদের দলে যোগ দিয়ে দেয়। তখনই তারা কিছুটা দূর থেকে কোনো একজন মানুষের চিৎকার করার শব্দ শুনতে পায়। আর যখন এরা সেই জায়গাতে পৌঁছায় তখন এরা দেখতে পায় যে একটা লোকের প্যারাশুট গাছের সঙ্গে আটকে গেছে, যার কারণে ওই লোকটা উল্টো হয়ে গাছে ঝুলে রয়েছে। তো এবার এখানে রয়েস গুলি করে প্যারাশুটের দড়িটা ছিলে ফেলে আর লোকটাকে নিচে ফেলে দেয় এবং বলে, তুমি কে? তখন সেই লোকটা বলে যে আমার নাম এডউইন আর আমি একজন ডাক্তার। তো এখন এখানে কারোরই জানা ছিল না যে এটা কোন জায়গা আর তারা এখানে কেনই বা এসেছে। এছাড়াও এই বিশাল জঙ্গল থেকে বাইরে বের হবার কোনো রাস্তাও তাদের জানা ছিল না। তাই সকল মানুষ মিলে জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, আর সেই সাথে ওই জাপানিজ লোকটাও তাদের টিমে এতক্ষণে যুক্ত হয়ে যায়। তো কিছুটা পথ সামনে এগোনোর পরে এরা একটা জায়গাতে প্রচুর মানুষের মাথার খুলি দেখতে পায়, যা দেখে এরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তারা বুঝতে পারে যে এই জঙ্গলটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর, তাই এখান থেকে যেভাবে হোক এদেরকে খুবই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তা না হলে এরা সবাই হয়তো এমনই কঙ্কাল হয়ে মারা যেতে পারে।
তো এবার সামনের দিকে এগোতে এগোতে রাস্তার মাঝে নিকোলাই একটা অদ্ভুত ধরনের গাছ দেখতে পায়, যেটা দেখে নিকোলাই সেই গাছের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। আর নিকোলাই সেই গাছটা স্পর্শ করতেই যাবে, ঠিক তখনই ডাক্তার এসে নিকোলাইকে থামিয়ে দেয়। আর এবার ডাক্তার তাকে বলে যে দেখো, এটা খুবই বিষাক্ত গাছ, এই ফুল থেকে বের হওয়া তরলের এক ফোঁটা দিয়েই মানুষ চিরতরে প্যারালাইজড হয়ে যেতে পারে। আর ডাক্তার একটা ছুরিতে এই ফুলের তরল লাগিয়ে নিজের কাছে রেখে দেয়। তো এরপর এরা সবাই আবারও সামনের দিকে এগোতে শুরু করে। আর তখনই তাদের আফ্রিকান সঙ্গী মোম্বাসার পা একটা ফাঁদের উপরে পড়ে যায়, যার ফলে সে নিচে পড়ে যায়। আর দেখতে দেখতে উপর থেকে ধারালো কাঠ মোম্বাসার উপরে পড়তে শুরু করে, কিন্তু মোম্বাসা নিজেকে বাঁচিয়ে নেয়। আর তখনই অনেক বড় একটা গাছ তাদের বাকি সঙ্গীদের দিকে ধেয়ে আসে। তবে এরা খুবই দ্রুত তাড়াতাড়ি নিজেদেরকে ওই গাছের আঘাত থেকে বাঁচিয়ে নেয়। আর তখনই এদের উপর আবারও ধারালো কাঠের টুকরো পড়তে শুরু করে, যা থেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে ইসাবেল খুবই দ্রুত দৌড়াতে শুরু করে। এবং দৌড়াতে দৌড়াতে সে যখন একটা গর্তে পড়ে যাবে, ঠিক তখনই উপরের একটা কাঠ সে ধরে ফেলে। কিন্তু এখন ধীরে ধীরে ইসাবেল নিচের গর্তের দিকে পিছলে যাচ্ছিল। আর নিচের গর্তে অনেকগুলো ধারালো কাঠ গাঁথা ছিল, অর্থাৎ এখান থেকে পড়ে গেলে ইসাবেলের মৃত্যু নিশ্চিত। তো এখন ইসাবেল নিচের গর্তে পড়ে যাবে, ঠিক তখনই সেখানে রয়েস এসে ইসাবেলকে ধরে ফেলে। আর সে এ যাত্রায় ইসাবেলকে বাঁচিয়ে নেয়। তো এখানে এরা কিছুতেই বুঝতে পারছিল না যে এইসব ফাঁদ কে তৈরি করে রেখেছে, আর তাছাড়াও এইসব ফাঁদের মাঝে তাদেরকেই বা কেন ছেড়ে দেয়া হয়েছে। যাই হোক, তখন ইসাবেল তার রাইফেলের স্কোপ দিয়ে সেই লোকটাকে দেখে ফেলে যে এইসব ফাঁদ তৈরি করেছিল। আর যখন এরা সবাই সেই লোকটার কাছে পৌঁছায়, তখন এরা দেখতে পারে যে এই লোকটা আগে থেকেই মৃত ছিল। আর লোকটার শরীরে দাগ দেখে এমন মনে হচ্ছিল যে এই লোকটাকে কোনো বড় ভয়ঙ্কর দানব মেরে ফেলেছে। তো এখন সেই লোকটার কাছে তল্লাশি করার পরে তারা এখানে একটা ডায়েরি খুঁজে পায়, যা থেকে তারা জানতে পারে যে এই লোকটা একজন ইউএস সোলজার ছিল। এটা শুনে রয়েস বলে যে এই লোকটা এই ফাঁদ মানুষের জন্য নয়, বরং বড় কোনো কিছু শিকার করার জন্য তৈরি করে রেখেছিল। কারণ ইসাবেল যেই গর্তে পড়তে যাচ্ছিল সেই গর্তের গভীরতা অনেক বেশি ছিল, তাই এই সোলজার এত গভীর গর্ত খুলে কোনো সাধারণ মানুষকে নয়, বরং ওই ভয়ঙ্কর মনস্টারকে মারতে চেয়েছিল। কিন্তু এই মনস্টার অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তাই সে এই সোলজারের ফাঁদে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। আর তারপর ওই মনস্টার হয়তো এই সোলজারকে মেরে ফেলে। তো এবার যখন সবাই এখান থেকে যেতে শুরু করে, তখনই তাদের আফ্রিকান সঙ্গী মোম্বাসার মনে হয় যে কেউ তাদের উপরে নজর রাখছে। আর সে সামনের গাছের দিকে তাকাতে শুরু করে, কিন্তু গাছের উপরে সে কিছুই দেখতে পায় না। কিন্তু গাছে সে কিছুই দেখতে না পেয়ে আবারও সে তার বাকি সঙ্গীদের পিছু পিছু যেতে শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই যে সত্যিই কোনো কিছু তাদের উপরে নজর রাখছে, আর সেই জিনিসটা এই গাছেই উপস্থিত আছে। কিন্তু ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য হবার কারণে এরা কেউ সেই বস্তুটাকে দেখতে পারছিল না। আর যে জিনিসটা তাদের উপরে নজর রাখছে সে এদেরকে ইনফ্রারেড অর্থাৎ হিট ভিশনের মধ্য দিয়ে দেখছিল। তো এবার কিছুটা পথ সামনে যাবার পরে এরা যখন একটা খোলা মাঠে পৌঁছে যায়, তখন সেখানকার দৃশ্য দেখে এরা পুরোপুরি অবাক হয়ে যায়। কারণ এদের সামনে একেবারে আলাদা একটা জগৎ ছিল। সেটা এমন একটা জায়গা ছিল যেমনটা তার আগে কখনোই দেখেনি। কারণ উপরের আকাশে 3টে গ্রহ উপস্থিত ছিল। আর এটা দেখে তারা বুঝতে পারে যে এটা আসলে আমাদের পৃথিবী নয়, বরং তারা অন্য কোনো গ্রহে চলে গিয়েছে। এখন এখানে রয়েস বলে যে যেভাবেই হোক আমরা এখানে এসে গেছি, তো যাই হোক এখন আমাদের ঠিক একইভাবে এখান থেকে বেরোনোরও কোনো না কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। তাই খুব জলদি এখন আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা খোঁজার কাজ শুরু করতে হবে। তো এরপর এরা আবারও জঙ্গলের ভেতরে সামনের দিকে এগোতে শুরু করে। আর তখনই হঠাৎ করে একটা ড্রোন এদের উপর দিয়ে উড়ে যায়। এটা দেখে এরা সবাই তো সতর্ক হয়ে যায়, আর এদের মনে হয় যে আসলে এদের উপর কেউ হয়তো হামলা করতে চলেছে। কিন্তু তখনই কিছু অদ্ভুত ক্রিয়েচার খুবই দ্রুত দৌড়ে এদের দিকে আসতে শুরু করে, যা দেখে এরা সবাই ওদের উপরে গুলি চালাতে থাকে। এর মধ্যে একটা ক্রিয়েচারের বডি আবার ব্লাস্ট হয়ে যায়। আর ঠিক তখনই এখানে একটা ক্রিয়েচার এদের একজন সঙ্গীর পেছনে পড়ে যায়, যে কিনা মেক্সিকোর জেল থেকে পালানো একজন কায়েদি স্ট্যান্স ছিল। আর যখনই ওই ক্রিয়েচার স্ট্যান্সকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে মোম্বাসা এসে ওই ক্রিয়েচারটাকে মেরে স্ট্যান্সের প্রাণ বাঁচিয়ে নেয়। অন্যদিকে ডাক্তার এডুইনের কাছে কোনো বন্দুক না থাকার কারণে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই জন্তুটার কাছ থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর ততক্ষণে ওই জন্তুটাও ডাক্তার
ডাক্তারকে ধরার জন্য প্রাণপণে তার পিছু নিয়েছিল। কিন্তু এখানে ইসাবেল এসে ডাক্তারকে একটা গাছে উঠিয়ে দেয় আর নিজে ওই জন্তুটার সঙ্গে লড়াই শুরু করে দেয়। কিন্তু যখনই সে ওই ক্রিচারের উপরে নিশানা তাক করে তাকে শুট করতে যায়, তখনই সে বুঝতে পারে যে তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। এটা দেখে ইসাবেল বেশ হতাশ হয়ে পড়ে, আর এখন ওই ক্রিচারটাও ধীরে ধীরে ইসাবেলের দিকে এগিয়ে আসতে শুরু করে, যা দেখে ইসাবেল বুঝতে পারে যে এখন আর তাকে হয়তো কেউ বাঁচাতে পারবে না। আর তখনই ওই ক্রিচার ইসাবেলের খুবই কাছে চলে আসে। কিন্তু ততক্ষণে জঙ্গলের ভেতর থেকে একটা শীষ দেওয়ার শব্দ প্রতিধ্বনিত হয়, আর সেই শীষ দেবার শব্দটা শুনতেই ওই ক্রিচারটা একটা কুকুরের মতো সেই শব্দটাকে অনুসরণ করে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি যে এই ক্রিচারগুলো হলো ওই গ্রহের শিকারী কুকুর। এরা এখানে বুঝতে পারে যে জঙ্গলের এই কুকুরগুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর কোনো জিনিস রয়েছে, যে কিনা এই কুকুরগুলোকে নিজের পোষ মানিয়েছে, আর সে হয়তো তাদের সবাইকে মারতে চায়। তো এখানে সবাই একটা জিনিস খেয়াল করে যে তাদের গ্যাংস্টার সঙ্গী কুচিলো কোথাও যেন গায়েব হয়ে গেছে। আর তখনই তারা কিছুটা দূর থেকে কুচিলোর চিৎকার করার শব্দ শুনতে পায়। তার আওয়াজ শুনে এরা সাথে সাথে সেই জায়গাতে পৌঁছে যায়, আর এরা দেখতে পায় যে তাদের সঙ্গী চুপচাপ নড়াচড়া না করে এদের দিকে পিঠ ঘুরিয়ে বসে আছে। আর এখন এরা কুচিলোকে নিজেদের কাছে ডাকে, কিন্তু তাদের সঙ্গী এদের কোনো প্রশ্নের উত্তরই দেয় না। এটা দেখে ইসাবেল তার কাছে যেতে শুরু করে, কিন্তু তখন এখানে রয়েস ইসাবেলকে থামিয়ে দেয়। আর রয়েস ইসাবেলকে এটা বলে যে এটা আমাদেরকে ফাঁসানোর জন্য কোনো ফাঁদও হতে পারে, আমাদের সাবধানে কাজ করতে হবে। তো এবার নিজের সন্দেহ যাচাই করার জন্য রয়েস একটা পাথর উঠিয়ে তার সঙ্গীর দিকে ছুঁড়ে মারে। আর যখনই পাথরটা তাদের সেই সঙ্গীর কাছে গিয়ে পড়ে, তখন এরা বুঝতে পারে যে সত্যি আসলে সেখানে একটা ফাঁদ পাতা হয়েছে, আর তাদের সঙ্গী ইতিমধ্যেই মারা গেছে। আর তখন এখানে রয়েস তার বাকি সব সঙ্গীদেরকে বলে যে আমাদের সঙ্গীকে এভাবেই ছেড়ে যেতে হবে, তাকে এখানেই রেখে দিতে হবে, কারণ আমরা যদি আমাদের ওই বন্ধুকে হাত লাগানোর চেষ্টাও করি তাহলে আমরা সবাই মারা পড়ব। কিন্তু ইসাবেল তার এই সঙ্গীকে এভাবে মৃতপ্রায় অবস্থায় ছেড়ে যেতে চায় না, তাই সে তার সঙ্গীকে শ্যুট করে তাকে চিরকালের জন্য কষ্ট থেকে মুক্তি দিয়ে দেয়। তো এবার কিছুটা পথ সামনে যাবার পরে এরা অদ্ভুত ধরনের একটা পায়ের ছাপ দেখতে পায়, যা দেখে এরা বুঝতে পারে যে এগুলোই হয়তো ওই মনস্টারের পায়ের ছাপ যে কিনা এদেরকে শিকার করতে চায়। তো এখন এখানে সবাই পায়ের ছাপ অনুসরণ করে এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে প্রচুর মৃতদেহ ঝোলানো ছিল, এমনকি কিছু মৃতদেহ থেকে তো চামড়াও টেনে ছিঁড়ে নেওয়া হয়েছিল, আর চারিদিকে রক্ত একেবারে ছড়িয়ে ছিটিয়েছিল। এই সব কিছু দেখে এরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এত নৃশংসতা তারা কখনোই নিজের চোখে দেখেনি। তো যাই হোক, তখনই এরা গাছের সঙ্গে বাঁধা একটা প্রেডেটরকে দেখতে পায়। তো এখানে এদের মনে হয় যে এই প্রেডেটরটা হয়তো মারা গেছে, তাই নিকোলাই যখন ওই প্রেডেটরটার কাছে গিয়ে তাকে স্পর্শ করতে যাবে, তখনই ওই প্রেডেটর জেগে ওঠে আর চিৎকার করতে থাকে। এটা দেখে সবাই পিছিয়ে যায়, আর তখনই মাটি থেকে দুটো ধারালো কাঠ বেরিয়ে এসে মোম্বাসার শরীরে ঢুকে যায়, যার ফলে মোম্বাসার ঘটনাস্থলে মৃত্যু হয়ে যায়। তো এবার এখানে রয়েস কিছু একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে, যার মধ্যে কিছু গুলি ওই ইনভিজিবল মনস্টারের গায়ে গিয়ে লাগে। কিন্তু মনস্টারটা ইনভিজিবল হবার কারণে এদের চেয়েও অনেক বেশি শক্তিশালী আর বুদ্ধিমান প্রমাণিত হচ্ছিল। তাই রয়েস এবার সবাইকে বলে যে চলো সবাই এখান থেকে দ্রুত পালায়, আমরা ওই ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য জন্তুটার সাথে কোনোভাবেই পেরে উঠব না। তো এরপর সবাই খুবই দ্রুত দৌড়ে একটা পাহাড় থেকে নিচে নদীতে লাফিয়ে পড়ে, আর পানিতে সাঁতার কাটতে কাটতে তারা তীরের দিকে এগোতে থাকে। ঠিক তখনই এখানে একটা ড্রোন এদের উপর দিয়ে উড়ে যায় আর এদেরকে দেখেও ফেলে। তো এরপর ওই ড্রোনটা ফিরে ঠিক সেই একই জায়গাতে চলে যায় যেখানে একটু আগে এদের উপরে হামলা হয়েছিল। আর এখানে ওই মনস্টারটা তার নিজের আসল রূপ দেখায়, যা দেখে আমরা বুঝতে পারি যে এরাও প্রেডেটর ছিল, কিন্তু এদের সাইজ বাকি নর্মাল প্রেডেটরদের চেয়ে অনেক বড় ছিল। আর এরা একটা নয় বরং তিনটে শিকারী প্রেডেটর ছিল। অন্যদিকে এরা সবাই নদীর তীরে পৌঁছে যায়, আর এখানে রয়েস সবাইকে বলে যে আমি বুঝতে পেরে গেছি যে আমাদের উপরে হামলা করা মনস্টারেরা হলো প্রেডেটর, আর এই প্রেডেটরেরা আমাদেরকে এই জঙ্গল থেকে জ্যান্ত কোনোভাবেই যেতে দেবে না, তাই আমাদের এখান থেকে
থেকে পালানোর বদলে এই প্রেডেটরদের সঙ্গে লড়াই করতে হবে। যদি বাঁচতে হয় তাহলে ওই মনস্টারদেরকে মেরে আমাদের বাঁচতে হবে। তো এখন এরা সবাই আবারও জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে, আর তখন ইসাবেল তার রাইফেলের স্কোপ দিয়ে একটা প্রেডেটরকে দেখে ফেলে, যাকে দেখে এরা ওই প্রেডেটরটাকে ফাঁদে ফেলে মারার একটা প্ল্যান বানায়। আর প্ল্যান অনুযায়ী এরা নিজেদের একজন সঙ্গীকে, যার নাম ছিল স্ট্যান্স, তাকে টোপ বানিয়ে জঙ্গলের ভেতরে পাঠিয়ে দেয়। আর এদের একজন সঙ্গী চিৎকার করে প্রেডেটরকে নিজের দিকে আকৃষ্ট করে ফেলে। আর যখনই প্রেডেটরটা তার কাছে এসে তাকে মারতে যাবে, ঠিক তখনই ইসাবেল তাকে শ্যুট করে মেরে ফেলে। এরপর এরা সবাই তার কাছে চলে যায়, আর এখানে এরা বুঝতে পারে যে এটা আসলে কোনো প্রেডেটর নয়, বরং অন্য কোনো ক্রিয়েচার ছিল। তো এখন এত দূর থেকে একেবারে নিখুঁত শ্যুট করার জন্য রয়েস ইসাবেলের অনেক প্রশংসা করে, কিন্তু এখানে ইসাবেল খেয়াল করে যে তার চালানো গুলি আসলে এই ক্রিয়েচারটার গায়ে লাগেইনি, বরং তার গুলি একটা গাছে গিয়ে লেগেছে। এখন এরা কিছুতেই বুঝতে পারে না যে তাহলে আসলে গুলিটা কে চালিয়েছে। তখন রয়েস বলে যে আরে, এটাও তো একটা ফাঁদ হতে পারে। আসলে এদের প্ল্যান এদের উপরে উল্টো প্রভাব ফেলেছে। আর এরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটা আওয়াজ শুনতে পায় যে আমি এখানে আছি। এটা শুনে এরা সবাই চারিদিকে নজর ঘোরায়, কিন্তু এরা কাউকেই দেখতে পায় না। আর তখনই রয়েসের পেছন থেকে একটা বড় মনস্টার প্রেডেটরকে আমরা দেখতে পাই, যে কিনা সোজা রয়েসের দিকে বন্দুক তাক করে ফেলে। রয়েসের মনে হয় যে এবার তার মৃত্যু নিশ্চিত, কিন্তু ঠিক তখনই ওই প্রেডেটর নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলে। আর এখানে এরা বুঝতে পারে যে সেটা আসলে তাদের মতো একজন সাধারণ মানুষ ছিল। এই লোকটা নিজের নাম নোল্যান্ড বলে, আর সবাইকে বলে যে আমাদের প্রাণ এখানে অনেক বিপদে রয়েছে, কারণ প্রেডেটরদের ঘ্রাণ শক্তি অনেক বেশি। তাই তোমরা যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তবে সবাই আমার পিছু পিছু এসো। এরপর এরা সবাই আর কিছু না ভেবে নোল্যান্ডের পিছু পিছু চলতে শুরু করে, আর নোল্যান্ড এদেরকে একটা পুরনো নষ্ট হয়ে পড়ে থাকা স্পেসশিপের ভেতরে নিয়ে যায়। এখানে নোল্যান্ড তাদেরকে বলে যে এই জায়গাটা বেশ কিছুটা সেফ রয়েছে, আর আমিও তোমাদের মতোই এই গ্রহে এসে পড়েছি। আমার যত সঙ্গী ছিল তারা সবাই মারা গেছে, আর আমি গত 3 বছর ধরে প্রেডেটরদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে এখানে বসবাস করছি। তখন টিমের একজন সঙ্গী তাকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে প্রেডেটরদের স্যুট কিভাবে এলো। তখন নোল্যান্ড উত্তর দেয় যে আমি এখানে 2টো প্রেডেটরকে মেরে ফেলেছি, আর আমি তাদেরই স্যুট চুরি করে পড়েছি। তো এখন রয়েস তাকে জিজ্ঞাসা করে যে আমরা এই প্রেডেটরদের কিভাবে মারতে পারি। তখন নোল্যান্ড বলে যে এই প্রেডেটরেরা অনেক বেশি ভয়ঙ্কর, এদের কাছে ইনফ্রারেড ভিশন দিয়ে দেখার ক্ষমতা রয়েছে, অর্থাৎ এরা ঘুটঘুটে অন্ধকারেও আমাদেরকে দেখতে পায়। সেই সাথে নোল্যান্ড আরও বলে যে এখানে 2 ধরনের প্রেডেটর রয়েছে, এক হলো নর্মাল প্রেডেটর আর দ্বিতীয়টা হলো মনস্টার প্রেডেটর। তো এই মনস্টার প্রেডেটরেরা শুধুমাত্র মানুষদেরই নয়, বরং নর্মাল প্রেডেটরদেরও শিকার করে থাকে। এটা শুনে রয়েস বুঝতে পারে যে গাছের সঙ্গে তারা যে প্রেডেটরকে বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিল সেটা একটা নর্মাল প্রেডেটর ছিল, অর্থাৎ কোনো মনস্টার প্রেডেটর তাকে ওখানে বেঁধে রেখেছিল টোপ হিসেবে। তো এখানে নোল্যান্ড আরও বলে যে আমি গত কয়েক বছর ধরে এখান থেকে বের হবার রাস্তা খুঁজে চলেছি, কিন্তু আজ পর্যন্ত আমি এই গ্রহ থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা খুঁজেই পাইনি। তখন রয়েস বলে যে না, একটা রাস্তা রয়েছে। আমরা যদি এই প্রেডেটরদের স্পেসশিপ চুরি করে নেই তাহলে আমরা এই স্পেসশিপের সাহায্যে এই গ্রহ থেকে নিজেদের গ্রহে ফিরে যেতে পারবো। তখন নোল্যান্ড বলে যে স্পেসশিপ তো আমরা চুরি করে নেব, কিন্তু আমাদের মধ্যে কেউই তো প্রেডেটরদের স্পেসশিপ ওড়াতেই পারে না। এই কথা বলে নোল্যান্ড এখানে ঘুমিয়ে পড়ে। এখন এখানে রয়েস ইসাবেলের কাছে আসে আর তাকে বলে যে আমাদের যেভাবে হোক প্রেডেটরদের স্পেসশিপ চুরি করতেই হবে, আর স্পেসশিপ ওড়ানোর কথা যদি বলো তাহলে আমরা বাইরে জঙ্গলে গাছের সঙ্গে বাঁধা ওই গোলাম প্রেডেটর তাকে মুক্ত করে দেব, আর তার বদলে তার কাছ থেকে স্পেসশিপ ওড়ানোর জন্য সাহায্য চাইব। সে নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে, কারণ মনস্টার প্রেডেটরেরা তাকে তো মারার জন্যই টোপ হিসেবে ব্যবহার করেছে। তো এখন এরা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই রুমের ভেতরে ধোঁয়া হতে শুরু করে, আর ধীরে ধীরে ধোঁয়ায় পুরো ঘর ভরে যায়। আর এই ধোঁয়া অন্য কেউ নয় বরং নোল্যান্ডই ছেড়েছিল। আসলে নোল্যান্ড এদের সবাইকে অজ্ঞান করে দিয়ে এদের খাবার আর অস্ত্র চুরি করতে চেয়েছিল। আর এখন এরা সবাই এখান থেকে বাইরে বেরোনোর জন্য স্পেসশিপের দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু নোল্যান্ড বাইরে থেকে দরজা পুরো লক করে দিয়েছিল। তো দরজা না খোলার কারণে রয়েস দরজা ভাঙার জন্য দরজায় গুলিও চালিয়ে দেয়, যার আওয়াজ কিছুটা দূরে থাকা একটা প্রেডেটর শুনতে পায়।
প্রেডেটর বুঝতে পারে যে এরা ঠিক কোথায় লুকিয়ে রয়েছে, আর তারপর সেই প্রেডেটর সোজা স্পেসশিপের কাছে পৌঁছে যায় আর সে সবার প্রথমে নোল্যান্ডকে শ্যুট করে মেরে ফেলে, কারণ নোল্যান্ডই স্পেসশিপের বাইরে ছিল। তো এরপর প্রেডেটর বাকিদেরকে খুঁজতে থাকে আর এখানে বাকিরাও বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে। কিন্তু এই সময় ডাক্তার এডুইন এদের কাছ থেকে আলাদা হয়ে যায় আর ডাক্তার একা একাই বাইরে বেরোনোর জন্য একটা রাস্তা খুঁজতে থাকে। সে বাইরে যাওয়ার কোনো রাস্তা তো খুঁজে পায় না, বরং সে নিজের সঙ্গীদের থেকে দূরে কোথাও হারিয়ে যায়। তো কিছুক্ষণ পর প্রেডেটর ডাক্তারকে দেখে ফেলে আর প্রেডেটর ডাক্তারকে মারার জন্য সামনের দিকে যখন এগোতে থাকে ঠিক তখনই সেখানে নিকোলাই চলে আসে আর ডাক্তারকে খুবই তাড়াতাড়ি প্রেডেটরদের হাত থেকে সে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু এই সময় প্রেডেটরের একটা গুলি নিকোলাইয়ের গায়ে লেগে যায়, যার ফলে সে নিচে পড়ে যায় আর এখানে ডাক্তার নিজের সঙ্গী নিকোলাইকে বাঁচানোর বদলে সেখান থেকে পালিয়ে যায়। আর এখন প্রেডেটর নিকোলাইকে ধরে তার বুকে একটা ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। নিকোলাই বুঝতে পারে যে সে এখন মরতে চলেছে, কিন্তু মরার আগে নিকোলাই তাড়াতাড়ি একটা গ্রেনেড বের করে একটা জোরালো ব্লাস্ট করে দেয় আর নিজের সাথে সাথে ওই প্রেডেটরটাকেও উড়িয়ে দেয়। অন্যদিকে বাকিরা বাইরে বেরোনোর রাস্তা পেয়ে যায় আর এরা সবাই খুব জলদি বাইরে বেরিয়েও যায়। কিন্তু এদিকে সেই বোম ব্লাস্টের আওয়াজ শুনে অন্য একটা প্রেডেটর ঘটনাস্থলে পৌঁছে যায় আর এখানে এদের যে মেক্সিকান কয়েদি সঙ্গী স্ট্যান্স ছিল সে অনেক খুশি হয়ে যায়, কারণ তার মনে হয় যে তার প্রাণ বেঁচে গেছে, তাই সে খুশিতে চিৎকার করতে শুরু করে। কিন্তু তখনই পেছন থেকে একটা প্রেডেটর তাকে শ্যুট করে নিচে ফেলে দেয় আর এখন ওই প্রেডেটর এদের সামনে এসে রয়েসের মাথায় নিশানা তাক করে ফেলে। আর যখনই ওই প্রেডেটর রয়েসকে মারতে যাবে ঠিক তখনই পেছন থেকে কয়েদি স্ট্যান্স একটা ছুরি দিয়ে প্রেডেটরের উপরে অনেকবার আঘাত করে, কিন্তু ছুরির আঘাতে প্রেডেটরের খুব একটা বেশি কিছু যায় আসে না আর প্রেডেটর সেই কয়েদিকে তুলে মাটিতে আছড়ে ফেলে। এবার এই সুযোগ কাজে লাগিয়ে এরা সবাই সেখান থেকে পালিয়ে যায় আর এখানে প্রেডেটর খুবই নির্মমভাবে ওই কয়েদিকে মেরে ফেলে। এরপর ওই প্রেডেটর বাকিদের পায়ের ছাপ অনুসরণ করে তাদের পিছু নিতে থাকে। এখানে বাকিরা পালাতে পালাতে একটা ঘাসের মাঠে এসে পড়ে আর তখনই এদের জাপানিজ সঙ্গী হানজো বুঝতে পারে যে প্রেডেটর এখনও তাদের পিছু নিচ্ছে। তো এখন ওই প্রেডেটরকে আটকানোর জন্য হানজো তার সঙ্গীদেরকে এখান থেকে চলে যেতে বলে আর নিজে একা একা প্রেডেটরের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তো এরপর বাকিরা সেখান থেকে পালিয়ে যায় আর তখনই সেখানে মনস্টার প্রেডেটর হানজোর সামনে চলে আসে। তো এখানে হানজো নিজের তলোয়ার বের করে আর আমরা জানতে পারি যে এই জাপানিজ হানজো আসলে জাপানের সবথেকে বড় গ্যাং ইয়াকুজার একজন সদস্য। তো এরপর প্রেডেটর আর হানজোর মধ্যে এক মারাত্মক ফাইট শুরু হয়ে যায় আর আমরা দেখতে পারি যে হানজো খুবই ভালো তলোয়ার চালাতে পারে। তো এখানে এদের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায় আর এখন দুজন একে অপরের উপরে খুবই জোরে আঘাত করে আর অনেক সময় ধরে লড়াই করার পরে শেষমেশ হানজো প্রেডেটরটাকে মারতে সফল হয়ে যায়। কিন্তু সেই সময় হানজো নিজেও নিচে পড়ে গিয়ে মারা যায়, কারণ লড়াইয়ের সময় সেও শরীরে অনেক আঘাত পেয়েছিল। তো এখানে তিনটের মধ্যে দুটো প্রেডেটর ইতিমধ্যেই মারা গেছে আর এখন শুধুমাত্র একটাই প্রেডেটর যার নাম ছিল বার্সাকার প্রেডেটর, সে বেঁচে ছিল। অন্যদিকে ইসাবেল, ডাক্তার এডুইন আর রয়েস এই তিনজন নিজেদেরকে বাঁচাতে জঙ্গলের ভেতরে দৌড়াচ্ছিল, কিন্তু তখনই ডাক্তার এডুইনের পা একটা ফাঁদে আটকে যায়, যার কারণে এডুইনের পা খুবই বাজেভাবে জখম হয়ে যায় আর এডুইন একেবারে হাঁটার মতো অবস্থায় তখন ছিলই না। এখানে রয়েস ইসাবেলকে বলে যে আমাদের ডাক্তারকে এখানেই ছেড়ে যেতে হবে, কারণ ও এখন আর হাঁটতে পারবে না, আর আমরা যদি ওকে সাথে নিয়ে যেতে চাই তাহলে আমাদের গতি অনেক কমে যাবে আর প্রেডেটরেরা আমাদের সহজেই ধরে মেরে ফেলবে। কিন্তু ইসাবেল অনেক ভালো মনের মানুষ ছিল, তাই সে এই ডাক্তারকে এইভাবে ছেড়ে যেতে চাইছিল না। তাই ইসাবেল রয়েসকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমি ডাক্তারকে সাহায্য না করে কোনোভাবেই যাব না। তো এরপর রয়েস এই দুজনকে ছেড়ে সেখান থেকে চলে যায় আর সোজা সেই জায়গাতে পৌঁছায় যেখানে ওই গোলাম প্রেডেটর, অর্থাৎ সাধারণ নর্মাল যে প্রেডেটরকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল টোপ হিসেবে, সেখানে। তো এখানে রয়েস ওই প্রেডেটরের সামনে এসে তাকে বলে যে আমি তোমাকে মুক্ত করে দেব, কিন্তু এর বদলে আমাকে তোমাদের স্পেসশিপে করে আমার গ্রহে পাঠিয়ে দিতে হবে। এই প্রেডেটরটা মানুষের ভাষা বুঝতে পারত, তাই সে মাথা নেড়ে হ্যাঁতে ইশারা করে। তো এরপর রয়েস ওই প্রেডেটরের হাত পা সব খুলে দেয় আর প্রেডেটরটা পুরোপুরি মুক্ত হয়ে যায়। এখানে প্রেডেটরটা রয়েসের উপরে অনেক খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি নিজের হাতের কাছে থাকা ডিভাইস দিয়ে রিমোটের সাহায্যে আমাদের গ্রহের লোকেশন অর্থাৎ পৃথিবীর লোকেশন সেট করে ফেলে আর স্পেসশিপটা স্টার্ট করে দেয়।
তো এখন স্পেসশিপটা আমাদের গ্রহে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত ছিল। অন্যদিকে ইসাবেল ডাক্তারকে তার উপরে ভর দিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে এরা দুজন একটা জালে ফেসে যায়। আর এই জাল মনস্টার প্রেডেটর বিছিয়ে রেখেছিল। আর তখনই মনস্টার প্রেডেটর এসে এরা দুজন যেই জালে ফেসেছিল সেই জাল সমেত ওদেরকে একটা গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এরপর মনস্টার প্রেডেটর সেই জায়গাতে আসে যেখানে রয়েস ওই গোলাম প্রেডেটরকে মুক্ত করেছিল। আর তখন গোলাম ওই প্রেডেটর মনস্টার প্রেডেটরকে দেখতে পায়। তখন এদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে রয়েস তাড়াতাড়ি স্টার্ট হওয়া স্পেসশিপের দিকে যেতে শুরু করে। এখানে মনস্টার প্রেডেটর আর গোলাম প্রেডেটরের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। অন্যদিকে রয়েস স্পেসশিপ পর্যন্ত পৌঁছে যায়। আর কিছুক্ষণ পর স্পেসশিপটা বাতাসে উড়তে শুরু করে, যার আওয়াজ শুনে গর্তে থাকা ডাক্তার আর ইসাবেল বুঝতে পারে যে রয়েস এখান থেকে চলে যেতে চলেছে। অন্যদিকে মনস্টার প্রেডেটর অনেক বেশি শক্তিশালী হবার কারণে গোলাম প্রেডেটর তার সামনে খুব বেশিক্ষণ টিকতে পারে না। তো তারপর শেষমেশ মনস্টার প্রেডেটর সেই নর্মাল প্রেডেটরের মাথা ধর থেকে একেবারে আলাদা করে ফেলে। আর সেই সাথে যে স্পেসশিপে করে রয়েস চলে যাচ্ছিল সেটাকেও মনস্টার প্রেডেটর নিজের হাতে থাকা রিমোটের সাহায্যে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। অন্যদিকে আমরা গর্তের মধ্যে ডাক্তার আর ইসাবেলাকে দেখতে পাই। এখানে ডাক্তার নিজের আসল রূপ দেখায় আর সে চুপি চুপি ওই ছুরিটা বের করে ফেলে যেটাতে সে বিষাক্ত গাছের তরল লাগিয়ে রেখেছিল। আর তারপর ডাক্তার পেছন থেকে এসে ইসাবেলের গলায় ওই ছুরি দিয়ে সামান্য কেটে দেয়, যার ফলে ইসাবেলের শরীর প্যারালাইজড হতে শুরু করে। আর ইসাবেল নিচে পড়ে গিয়ে নিজের শরীরের উপর থেকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এখন ইসাবেল বেঁচে তো ছিল, কিন্তু সে নিজের শরীর একেবারে নাড়াতে পারছিল না, আর সে কথা বলতে পারছিল না। তো এবার এখানে ডাক্তার ইসাবেলকে নিজের ব্যাপারে বলতে গিয়ে বলে যে আমি পৃথিবীতে একজন সিরিয়াল কিলার ছিলাম, আর বিশেষ করে মেয়েদেরকে কিডন্যাপ করে আমি মেরে ফেলতাম। আর এখন আমি তোমাকে প্রেডেটরদের হাতে তুলে দিয়ে এর বদলে প্রেডেটরদের সাহায্য নিয়ে পৃথিবীতে ফিরে যাব। তো এখন যখন ডাক্তার ইসাবেলকে এই কথাগুলো বলছিল ঠিক তখনই গর্তের উপরে রয়েস চলে আসে। আসলে রয়েস স্পেসশিপে বসেনি, সে ওখান থেকে তার সঙ্গীদেরকে ফেরত নেবার জন্য এসেছিল। রয়েসকে দেখে ডাক্তার পুরোপুরি অবাক হয়ে যায়, আর ডাক্তার আবারও একজন ভালো মানুষ হওয়ার নাটক করতে শুরু করে। সেই সাথে ডাক্তার রয়েসকে বলে যে ইসাবেলের এই অবস্থা মনস্টার প্রেডেটরটা করেছে। এখন এখানে ইসাবেল রয়েসকে ডাক্তারের সকল সত্যি কথা বলতে চায়, কিন্তু প্যারালাইজড হয়ে যাবার কারণে সে কিছুই বলতে চায় না। তো যাই হোক, এরপর রয়েস ডাক্তার আর ইসাবেলকে ধরে গর্ত থেকে বাইরে বের করে নেয়। আর রয়েস ইসাবেলের কাছে এসে ইসাবেলকে বলে যে চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। তো এখন যখন রয়েস ইসাবেলের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই পেছন থেকে ডাক্তার এসে রয়েসকে ওই ছুরি দিয়ে মারতে যায়, কিন্তু তখনই রয়েস ডাক্তারের উদ্দেশ্য বুঝে ফেলে আর রয়েস ডাক্তারের ছুরিটা তার গলাতেই ঢুকিয়ে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে যখন গর্তের মধ্যে ডাক্তার ইসাবেলকে নিজের সত্যি কথাগুলো বলছিল তখন রয়েস আসলে ডাক্তারের সকল কথা শুনে ফেলেছিল। তো এরপর রয়েস ডাক্তারের বডিটা টেনে মনস্টার প্রেডেটরের জায়গাতে নিয়ে যায়, আর ডাক্তারের বডির চারিদিকে সে গান পাউডার ঢেলে দেয়। আসলে এটা মনস্টার প্রেডেটরের জন্য একটা ফাঁদ ছিল, আর সেই সাথে রয়েস এটাও বুঝতে পেরেছিল যে এই প্রেডেটরেরা আসলে ইনফ্রারেড হিট ভিশন দিয়ে দেখতে পায়। তাই রয়েস নিজের পুরো শরীরে কাদা মেখে নেয় যাতে করে প্রেডেটর তাকে ইনফ্রারেড ভিশন দিয়ে দেখতে না পায়। তো কিছুক্ষণ পর সেখানে প্রেডেটর চলে আসে আর সে তার ইনফ্রারেড ভিশন দিয়ে শিকার খুঁজতে শুরু করে। তো এখন রয়েসের শরীরে যেহেতু কাদা মাখানো ছিল তার কারণে প্রেডেটর রয়েসকে তো দেখতে পারে না, বরং সে মাটিতে পড়ে থাকা ডাক্তারের ডেড বডিটাই দেখতে পায়। তো এরপর প্রেডেটর ডাক্তারের বডির দিকে এগোতে থাকে, আর আমরা তো জানি যে ডাক্তারের বডিটা প্রেডেটরের জন্য একটা ফাঁদ ছিল। তো যখনই ওই প্রেডেটর ডাক্তারের বডিটা উল্টো করে তখনই দেখা যায় যে ডাক্তারের বডির সঙ্গে অনেকগুলো গ্রেনেড বাঁধা ছিল, আর প্রেডেটরটা কিছু বুঝে ওঠার আগে একটা জোরালো ব্লাস্ট হয়, যার ফলে প্রেডেটরটা খুবই বাজেভাবে জখম হয়ে অনেক দূরে গিয়ে পড়ে। তো এখন এখানে রয়েস খুবই চালাকি করে চারিদিকে ছড়িয়ে রাখা বারুদে আবার আগুন লাগিয়ে দেয়, আর আগুনের শিখার কারণে প্রেডেটর নিজের ইনফ্রারেড ভিশন দিয়ে রয়েসকে কোনোভাবেই দেখতে পায় না। আর এই সুযোগ কাজে লাগিয়ে রয়েস দৌড়ে গিয়ে মনস্টার প্রেডেটরের উপরে অনেকবার আঘাত করে। তখনই আগুনের শিখা কমতে শুরু করে আর রয়েস তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে।
এখন সেখানে প্রেডেটর নিজের ইনফ্রারেড ভিশন দিয়ে রয়েসকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু সে রয়েসকে কোথাও দেখতে পায় না। তবে তখনই প্রেডেটর নিজের ইনফ্রারেড ভিশন দিয়ে গাছের আড়ালে থাকা রয়েসের জোরে জোরে প্রকম্পিত হওয়া হৃদস্পন্দন শুনতে পায়, আর প্রেডেটর বুঝতে পারে যে রয়েস আসলে কোথায় লুকিয়ে আছে। আর যখনই প্রেডেটর রয়েসকে ফায়ার করতে যাবে, ঠিক তখনই রয়েস বুঝে ফেলে যে প্রেডেটর তার লোকেশন জেনে গেছে। তাই খুব জলদি রয়েস লাফিয়ে নিজেকে ওই ফায়ারের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর প্রেডেটরটা এসে রয়েসকে মারতে থাকে আর তাকে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে। অন্যদিকে ইসাবেলের শরীরও এখন স্বাভাবিক হতে শুরু করেছিল, আর সে হামাগুড়ি দিয়ে নিজের রাইফেলের কাছে পৌঁছে যায়। এখানে প্রেডেটর নিজের হাত থেকে একটা ধারালো অস্ত্র বের করে আর সে রয়েসকে প্রায় মারতেই যায়, কিন্তু ঠিক তখন ইসাবেল প্রেডেটরটাকে শ্যুট করে দেয়, যার ফলে প্রেডেটরের বুক থেকে রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে প্রেডেটর রেগে ইসাবেলের দিকে একটা ধারালো অস্ত্র ছুঁড়ে মারে, যেটা ইসাবেলের কাঁধে গিয়ে লাগে। তো এখানে প্রেডেটরের বুকে গুলি লাগার কারণে সে বেশ দুর্বল হয়ে পড়েছিল, আর এই সুযোগ কাজে লাগিয়ে রয়েস তাড়াতাড়ি একটা কুড়াল নিয়ে সবার প্রথমে প্রেডেটরের সেই হাতটা কেটে ফেলে, যেটাতে স্পেসশিপের রিমোট লাগানো ছিল। আর সবশেষে রয়েস এক জোরালো আঘাতে প্রেডেটরের মাথা থেকে ধর আলাদা করে ফেলে। তো এরপর রয়েস ইসাবেলের কাছে আসে আর কিছুক্ষণ এরা দুজনেই বিশ্রাম নেয়। তো পরের দিন সকালে যখন এরা দুজন উপরে আকাশের দিকে তাকায়, তখন এরা আকাশে অনেকগুলো প্যারাশুট দেখতে পায়, যার মানে হলো এখন আবারও মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে নতুন করে। এখন এখানে রয়েস ইসাবেলকে নিজের সঙ্গে নিয়ে যেতে শুরু করে আর তাকে বলে, আমি বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে গেছি। আসলে রয়েসের কাছে এখন মনস্টার প্রেডেটরের হাতের ওই রিমোটটা ছিল, যার সাহায্যে এরা দুজন আবারও পৃথিবীতে ফিরে আসতে পারবে। তো এই ঘটনার সাথে সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তবে এই মুভিতে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, যে প্রেডেটরেরা কেন এদেরকে মারতে চায়, কেন এইসব যুদ্ধ মরণ খেলা হচ্ছে। তো এগুলোর উত্তর আমি আপনাদেরকে দেব, কারণ এই প্রেডেটর সিরিজের আসলে অনেকগুলো মুভি রয়েছে যেগুলো আমি এক্সপ্লেন করিনি বা করার চেষ্টাও করিনি। আসলে হঠাৎ করে এটা আমার সামনে চলে এসেছিল, মুভিটা দেখে আমার ভালো লাগে অ্যান্ড দেন আপনাদের জন্য এক্সপ্লেন করা। যাই হোক, আমি এখন আপনাদেরকে আসল ঘটনাটা বলছি যে প্রেডেটরেরা কেন মানুষদেরকে এভাবে মারার জন্য নিজেদের গ্রহে নিয়ে আসে। আসলে মানুষদেরকে যেই গ্রহতে ধরে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ডের মতো, যেটাকে প্রেডেটরেরা নিজেদের মতো করে সাজিয়েছে নিজেদের গ্রহে। এখানে প্রেডেটরেরা মূলত ভাইকিংসদের মতো এক ধরনের যোদ্ধা জাতি, যারা কিনা ইউনিভার্সের পুরো মহাবিশ্বের বিভিন্ন গ্রহ থেকে সেই গ্রহের শ্রেষ্ঠ জন্তু যারা, তাদেরকে ধরে নিজেদের প্লে গ্রাউন্ডে নিয়ে আসে এবং তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে নিজেদের বীরত্ব বা শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। মূলত এটা তাদের কাছে একটা গেম। অনেকটা প্রাচীন রোমে যেমন হতো, বিশাল স্টেডিয়ামের ভেতরে মানুষ লড়াই করতো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য, ঠিক তেমনটাই প্রেডেটর মানুষদের, যেহেতু মানুষেরা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ শক্তিশালী বুদ্ধিমান প্রাণী, সুতরাং তাদেরকে নিজেদের গ্রহে ধরে এনে তাদেরকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে। তারা এরকম বিভিন্ন গ্রহতেও করে থাকে, তবে যেহেতু আমরা মানুষ আর মানুষের জন্য তৈরি মুভি, সুতরাং মানুষদের যে ধরে নিয়ে গেছে সেটা নিয়ে আমাদেরকে গল্পটা দেখানো হয়েছে। তো আশা করি বাকিটা আপনারা বুঝতে পেরেছেন যে কেন এসব কিছু ঘটছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।